সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি যে মন্ত্রিপরিষদ গঠন করেছে মাত্র 1 মাসের কম সময়ে সেখানে আমরা দুবার পরিবর্তন দেখেছি এবং জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকেও 2 দফায় তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব বন্টন করা হয়েছে। এর মধ্য দিয়ে একটা বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়া গেছে যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে সেটা একেবারে ফিক্সড না। এখানে পরিবর্তন হবে, পরিবর্তন প্রতিদিনই হবে এবং যে 1 মাসে 2বার পরিবর্তন হয়েছে আগামী 2-3 মাসে আরও কয়েকবার পরিবর্তন হবে, এই বার্তাই আমরা পেয়েছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একটা স্ট্র্যাটেজি এখানে নিয়েছেন। কোনো মন্ত্রীকে সম্ভবত তিনি 5 বছর রাখবেন না, কয়েকজন ছাড়া। এই যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরো মাহমুদ চৌধুরী, মানে একেবারে ফিক্সড যারা একেবারে দলের সিনিয়র নেতা, যারা খুব ভালোভাবে সামলাচ্ছেন, এরকম কয়েকজন ছাড়া আর কাউকে 5 বছর তিনি ক্ষমতায় বা এক মন্ত্রণালয়ে রাখবেন না, যাতে সেখানে অভিযোগ বেশি না আসে, মন্ত্রণালয়ে লুটপাট বেশি না হয়, দুর্নীতি বেশি না হয়, সেগুলোর জন্যই তিনি এই সফলগুলো করবেন। আরও কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী আসতে যাচ্ছেন, সেটা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে এই পরিবর্তন আসবে। তা আমি দেখব যে কোন কোন মন্ত্রণালয়ে নতুন কারা আসতে যাচ্ছেন সেসব নিয়ে কথা বলবো। বিএনপির কাছে যে তালিকা রয়েছে বা বিএনপির যে লিস্ট, যেটা চেক লিস্টে যারা রয়েছেন, এখানে আসলে ইয়াংদেরকেই তারা প্রাধান্য দিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তা আমরা একটু দেখি কাদেরকে মন্ত্রী করতে পারেন, নেক্সটে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় 1 আসন থেকে জয়লাভ করেছেন, তিনি নেক্সট মন্ত্রী পরিষদে তিনি যাইতে পারেন এবং তাকে সংসদীয় একটা কোর কমিটিতেও রাখা হয়েছে। তিনি যে গুরুত্বপূর্ণ একজন নেতা সেটা ইতিমধ্যেই বোঝা গেছে এবং তিনি পরবর্তীতে মন্ত্রী পরিষদে আসতে যাচ্ছেন। তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয় কিংবা আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও আসতে পারেন, এরকম একটা ধারণা আমি করছি। তবে তিনি মন্ত্রী পরিষদে আসবেন। মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী যদি নিয়োগ দেয়, সম্ভবত এই ব্যক্তিকেই নিয়োগ দেবে। গাইবান্ধা 4 আসন থেকে তিনি জয়লাভ করেছেন। গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া 5 আসন থেকে জয়লাভ করেছেন। 2018 সালে যে 7 জন এমপি বিএনপি থেকে জয়লাভ করেছেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন ইনি। তিনি বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসাবে আসতে পারেন। AKM সেলিম রেজা হাবিব পাবনা 4 আসন থেকে তিনি জয়লাভ করেছেন। আমার কাছে মনে হয় তাকে যদি মন্ত্রী পরিষদে আনা হয় তাহলে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়া হইতে পারে কিংবা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তাকে রাখা হইতে পারে। আজিজুল বারী হেলাল খুলনা 4 আসন থেকে নির্বাচিত এমপি, তিনি ছাত্র দলের সাবেক সভাপতি। যখন বিএনপি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিল সেই সময় তিনি ছাত্র দলের সভাপতি ছিলেন 1988 সালে। সেই আজিজুল বারী হেলাল পরবর্তীতে, অর্থাৎ মন্ত্রিপরিষদে যদি পরিবর্তন আসে বা নতুন কাউকে যদি বিএনপি চিন্তা করে, সেই তালিকায় আজিজুল বারী হেলালের নাম অবশ্যই রয়েছে। ABM মোশাররফ হোসেন পটুয়াখালী 4 আসন থেকে তিনি জয়লাভ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি। আমার কাছে মনে হচ্ছে শ্রম মন্ত্রণালয় কিংবা এই টাইপের কোনো একটি মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী হওয়ার খুব ভালো চান্স রয়েছে। আন্দালিব রহমান পার্থ, আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন জাহিদুর রহমানকে। তারপরে আপনার তথ্য মন্ত্রণালয়ে জাহিদুর রহমানকে উপদেষ্টা হিসাবে, তারেক রহমানের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নতুন করে বন্টন করেছে। আমি আগেও বলেছিলাম আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় বা রাজনীতি কিংবা কল্যাণমূলক কোনো মন্ত্রণালয় তাকে দিতে পারে। আন্দালিব রহমান পার্থের ভালো চান্স রয়েছে যে মন্ত্রণালয়ে কোনো একটি মন্ত্রণালয় আসার। যদি পরবর্তীতে 2-3 বার সফল হয় সেক্ষেত্রে তার ভালো চান্স রয়েছে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তার আসার সম্ভাবনা রয়েছে। আব্দুল সালাম পিন্টু, আমি মনে করেছিলাম মন্ত্রী পরিষদের শুরুর দিকেই তাকে রাখা হবে, কিন্তু তার ভাই সুলতান সালাউদ্দিন টুকুকে যখন রাখা হলো, দেখলাম বিএনপি অভিজ্ঞ এই রাজনীতিককে রাখেনি, যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। যদি বিএনপি পরবর্তীতে মনে করে সিনিয়র কয়েকজনকে রাখবে, এখনকার যে ক্যাবিনেট বিএনপি গঠন করেছে সেটা তো অনেকটাই অনভিজ্ঞ এবং অনেকটাই তারুণ্য নির্ভর একটা মন্ত্রী পরিষদ। সেই জায়গায় বিএনপি যদি অভিজ্ঞ কাউকে নিয়ে আসতে চায়, সে জায়গায় আব্দুল সালাম পিন্টুকে বাছাই করবে। তাকে শিল্প, বাণিজ্য, খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এইসব মন্ত্রণালয়ের জন্য তিনি একেবারে ফিট বলে আমার কাছে মনে হয়। ফাহিম চৌধুরী, তারা বাবাও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি শেরপুর 2 আসন থেকে জয়লাভ করেছেন। আমার কাছে মনে হচ্ছে প্রবাসী কল্যাণ, শ্রম মন্ত্রণালয় এরকম
মন্ত্রণালয়ে তিনি আসতে পারেন। মাজারুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বিএনপি কাউকে মন্ত্রী করেনি, সেই জায়গায় মাজারুল ইসলামের খুব ভালো চান্স রয়েছে পরবর্তীতে মন্ত্রী পরিষদে ঢোকার। কিশোরগঞ্জ 1 আসন থেকে তিনি জয়লাভ করেছেন। মিজানুর রহমান সিনহা, অভিজ্ঞ একজন ব্যবসায়ী, একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মুন্সিগঞ্জ 2 আসন থেকে তিনি জয়লাভ করেছেন। যদিও বয়সী একজন প্রাজ্ঞ নেতা, তবে বিএনপি শিল্প বাণিজ্য এইসব মন্ত্রণালয়, ব্যবসা রিলেটেড মন্ত্রণালয়ের জন্য তাকে বিবেচনা করতে পারে। খন্দকার আবু আশফাক, আমি মনে করেছিলাম প্রথম ধাপেই তিনি মন্ত্রী পরিষদে আসবেন, কিন্তু আসেননি। ঢাকা জেলা বিএনপি সভাপতি তিনি। আমার কাছে মনে হয় যে পরবর্তীতে বিএনপি যদি বড় ধরনের পরিবর্তন আনে মন্ত্রী পরিষদে, খন্দকার আবু আশফাকের খুব ভালো সম্ভাবনা রয়েছে। এবং বিএনপি যাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী করেছেন, তিনি কুমিল্লার থেকে নির্বাচিত এমপি। সেই জায়গা থেকে বিএনপি হয়তো ঢাকার কাউকে এই মন্ত্রণালয়টি দেওয়ার জায়গা থেকে খন্দকার আবু আশফাককে বিবেচনা করতে পারে। তারপরে এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর থেকে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, তিনি গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শ্রম মন্ত্রণালয়টি পাওয়ার অন্যতম দাবিদার ব্যক্তিটি হচ্ছেন এই ব্যক্তি, কেননা সেখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস রয়েছে। কিছুদিন পরপরই আন্দোলন বিক্ষোভ দেখা যায়, সেই জায়গা থেকে সেখানকার আন্দোলন বিক্ষোভ দমানো বলেন, সেখানকার গার্মেন্টসটাকে, ব্যবসাটাকে স্থিতিশীল পর্যায়ে রাখা বলেন, তার গুরুত্ব রয়েছে। আবার আলতাফ চৌধুরী, আমি মনে করেছিলাম বিএনপির ক্যাবিনেটে শুরুতেই আলতাফ চৌধুরীর নাম থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছিল, বাণিজ্য মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছিল, কিন্তু বিএনপি তারুণ্য নির্ভর একটা ক্যাবিনেটের উপর ভর করেছে। আমার কাছে মনে হয় বিএনপি যদি মনে করে যে এই তরুণদেরকে দিয়ে খুব একটা বেশি কাজ হচ্ছে না, আমার অভিজ্ঞ লোক লাগবে, সেই জায়গায় আলতাফ চৌধুরীর ডাক পড়বে। সংসদে যদি আলতাফ চৌধুরীর আপনার সিটিং পজিশনটা দেখেন, একদম সম্মুখ সারিতে, এমনকি তিনি খুব অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, আগেও মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা রয়েছে, অনেকগুলো মন্ত্রণালয় তিনি সামলানোর ক্যাপাবিলিটি রাখেন। বাণিজ্য, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনি পেতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে শেষের দিকে গিয়ে, প্রথম 2-3 বছর হয়তো এদেরকে সাফল করে করে কাটাবে, হয়তো শেষের দিকে গিয়ে মন্ত্রিসভাটা একেবারে অভিজ্ঞ মন্ত্রিসভা তৈরি করবে, যাতে খুব বেশি বিতর্ক না থাকে এবং যাতে একজন দীর্ঘদিন বসে থেকে যেন লুটপাট না করতে পারে, সেই জায়গা থেকেও, সেই চিন্তা থেকেও শেষের দিকে হয়তো কিছু সিনিয়র অভিজ্ঞ লোককে নিয়োগ দেবে। সেই জায়গা থেকে আলতাফ চৌধুরীর খুব ভালো সম্ভাবনা রয়েছে। আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকেও সম্ভবত কাউকে মন্ত্রী করা হয়নি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জ থেকে নজরুল ইসলাম আজাদ কিংবা আজহারুল ইসলাম মান্নান যে কোনো একজন নেক্সট মন্ত্রী পরিষদে আসতে যাচ্ছেন। চৌধুরী নায়াব ইউসুফ, তিনি ফরিদপুর 3 আসন থেকে জয়লাভ করেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে তার নাম শোনা যাচ্ছে। তারপরে কয়সর আহমেদ, তিনি সুনামগঞ্জ 3 আসন থেকে জয়লাভ করেছেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং জনাব তারেক রহমানের খুব ক্লোজ একজন লোক, এবং সুনামগঞ্জ থেকে যেহেতু কাউকে সম্ভবত মন্ত্রী করা হয়নি, তিনি, তার সম্ভাবনা, খুব ভালো সম্ভাবনা রয়েছে, তিনি মন্ত্রী পরিষদে আসার, প্রতিমন্ত্রী হিসাবে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ইলিয়াস আলীর স্ত্রী, যিনি সিলেট 2 আসন থেকে জয়লাভ করেছেন, তাহসিন রুশদির লুনা, আমার কাছে মনে হয়েছিল যে তিনি মন্ত্রী পরিষদে আসবেন। সম্ভবত আমার কেন জানি মনে হচ্ছে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, তিনি নিজে থেকেই হয়তো অপারগতা দেখিয়েছেন যে মন্ত্রী পরিষদে আসতে চান না। এখনও তার মন্ত্রী পরিষদে আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার কিংবা উপমন্ত্রী হওয়ার সম্ভাবনা তার খুব ভালো রয়েছে, কিংবা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবেও তার, যদি একজন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী রয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিবর্তন হইলে, সফল হইলে তার খুব ভালো চান্স রয়েছে মন্ত্রণালয়ে আসার। চট্টগ্রামে যদি যাই, সেখানে হুমাম কাদের চৌধুরী, শুরুতেই অনেকে মনে করেছিলেন তিনি একটা মন্ত্রণালয় পাবেন প্রতিমন্ত্রী হিসাবে, কিন্তু পায়নি, কিন্তু বিএনপির তালিকায় রয়েছে, তিনি পেতে পারেন। পরবর্তী সফলে তিনি যে কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, মন্ত্রী পাবেন না, প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। এর বাইরে আমি যদি বলি যে কোন কোন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী আসতে পারে, অর্থ মন্ত্রণালয়ে একদম কনফার্ম, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে একজন প্রতিমন্ত্রী আসবে। সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বলেছিলাম এখানে পরিবর্তন আসবে, ইতিমধ্যে আমরা একটা পরিবর্তন দেখেছি, আরও পরিবর্তন এখানে আসবে।
তারপরে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। শিল্প মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। ধর্ম মন্ত্রণালয় হয়তো একজন প্রতিমন্ত্রী আসতে পারেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। কৃষি মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে, যদিও এখানে কোনো প্রতিমন্ত্রী এখন নেই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী দুই জায়গায় পরিবর্তন আসতে পারে। খাদ্য মন্ত্রণালয় দুই জায়গায় পরিবর্তন আসতে পারে, যদিও এখানে কোনো প্রতিমন্ত্রী নেই। গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয় আমার কাছে খুব সম্ভাবনা মনে হচ্ছে, আমার কাছে মন্ত্রী পর্যায়ে পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী একজন নতুন করে আসতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখানেও পরিবর্তন আসতে পারে। সড়ক পরিবহন রেলপথ নৌ পরিবহন মন্ত্রণালয় পরিবর্তন যদি নাও আসে, নতুন করে এক দুজন প্রতিমন্ত্রী হিসাবে এই মন্ত্রণালয়গুলোতে ঢুকতে পারে। এটাই হচ্ছে আমার প্রেডিকশন এবং আমার যে সোর্স সেই তথ্য মতে এগুলাই আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবর্তনগুলো এই মন্ত্রণালয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।